দর্শক, আমি অসীম এবং আইসবার্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের টপিকস, হঠাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা, তার ব্যাকগ্রাউন্ড স্টোরি এবং বিশ্লেষণ। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা শেষ পর্যন্ত দেখবেন। আমি যখন সিজফায়ারের মেসেজটা দেখলাম, সত্যি বলতে ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। ধীরে ধীরে নিজেকে কন্ট্রোল করার পর তবেই স্ক্রিপ্ট লেখা শুরু করলাম। এই 4 দিনের যুদ্ধে গতকাল ভারত ব্যাপক হামলা চালায় এবং একাধিক গুরুত্বপূর্ণ এয়ারবেস সম্পূর্ণ ধ্বংস করে দেয়। পাকিস্তানের সরকার এবং আর্মি এবং জনগণ রীতিমতো প্যানিক মোডে চলে গিয়েছিল। এই 4 দিনে যে যুদ্ধ হয়, টোটালটাই কিন্তু রাতের অন্ধকারে হয়েছিল। প্রথম দিনে ভারত পিএকে এবং পাকিস্তানের মধ্যে থাকা 9টা টেরর ক্যাম্প সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল এবং প্রায় 100-র বেশি টেররিস্ট খতম করেছিল। শুরুয়াতটা ভারত যথেষ্ট অ্যাগ্রেসিভ মোডেই ছিল এবং ভারতবাসীর মুখে হাসি ফুটেছিল এবং একটা ভীষণ জাতীয়তাবাদী উগ্র এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল। কিন্তু সেকেন্ড এবং থার্ড দিন যুদ্ধে মনে হয়েছিল আক্রমণের লেভেলটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সরকারের বিভিন্ন লেভেলে ঘন ঘন মিটিং হচ্ছিল এবং দেশবাসী এবং সরকারের বিরোধী পক্ষ একজোট হয়ে সরকারের পাশেও দাঁড়িয়েছিল। সেকেন্ড এবং থার্ড দিনের যুদ্ধে সেইভাবে কিন্তু আমাদের সাফল্য আসেনি। দেশবাসী কিন্তু চিন্তায় পড়ে যায়। ফোর্থ ডেতে আবার ভারত পাকিস্তানের মধ্যে ঢুকে একাধিক এয়ারবেস ধ্বংস করে এবং এই এয়ারবেস ধ্বংসে ব্রাহ্মোস মিসাইল ব্যবহার করা হয়েছিল। ব্রাহ্মোস মিসাইল হলো আমাদের দেশের একটা গর্বের মিসাইল। এটা ভারত আর রাশিয়ার জয়েন্ট ভেঞ্চারে ম্যানুফ্যাকচারিং করা হয়েছিল। আমরা ওদের সমস্ত মিসাইল এবং ড্রোন ইন্টারসেপ্ট করতে সক্ষম হই এবং কয়েকটা যুদ্ধবিমান ও ইন্টারসেপ্ট করতে পারি। আজ সকাল থেকে মনে হচ্ছিল ভারত সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধ বেশি দিন হবে না, 8 থেকে 10 দিনের মধ্যে পাকিস্তান পরাজিত হবে। কেবল পাকিস্তান সেলিং করে যাচ্ছিল সীমান্তবর্তী এরিয়ায়, যাতে করে কিনা 17 জন নিরীহ ভারতীয় মারা যায় এবং এদের টার্গেট ছিল কেবল মন্দির, গির্জা এবং শিখদের ধর্মস্থল। কিন্তু ঠিক 5:30 নাগাদ জানতে পারি ভারত এবং পাকিস্তান দুই দেশই সিজফায়ারে রাজি হয় এবং আমেরিকা এই ব্যাপারে চূড়ান্ত মধ্যস্থতা করে। এই হলো 4 দিনের যুদ্ধের ফলাফল। একজন জাতীয়তাবাদী নাগরিক হিসাবে আমাদের দুটো ব্যাপারে জানতে হবে। এক, আমেরিকা এবং পশ্চিমী দেশের কি ভয়ঙ্কর চাপ ছিল, না 2, আমাদের সরকার ভয় পেয়ে গেছিল। এবার আমরা দেখব আমেরিকা হঠাৎ করে কেন এন্ট্রি নিল, যেখানে একদিন আগে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানায় যেটা ভারত আর পাকিস্তানের ইন্টারনাল ম্যাটার, আমেরিকা এই ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবে না। তাহলে এমন কি হলো যে রাত জেগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফরেন মিনিস্টার মার্কো রুবিও ভারত আর পাকিস্তানের সাথে কন্টিনিউয়াস কথা বলে সিজফায়ারে রাজি করায়? আরে পাকিস্তান তো বারবার আমেরিকাকে অনুরোধ করছিল যুদ্ধ থামানোর জন্য, আপনারা এগিয়ে আসুন। আপনারা দেখেননি পাকিস্তানের একজন সাংসদ কাঁদছিল যে আমরা মুসলমানরা কোথায় যাব, কাশ্মীরে যাব ওখানে ইন্ডিয়ারা মেরে দেবে, প্যালেস্তাইনে যাব ওখানে কাশ্মীরে যাব ইন্ডিয়ানরা মারবে, প্যালেস্তাইনে যাব ইসরায়েলরা মারবে, আমরা কোথায় যাব? আমেরিকা এই পৃথিবীর এমন এক রাষ্ট্র যারা নিজেদের স্বার্থের জন্য এহেন নোংরা কাজ আছে সেটা করতে পারে না। ধোগলাপনে ভর্তি একটা দেশ। এবার আমরা আলোচনা করব আমেরিকার অ্যাকচুয়ালি কী কী স্বার্থ ছিল, যেটা 24 ঘন্টার মধ্যেই তৈরি হয়েছিল।
এখানে কিন্তু টাইমটা ভীষণ গুরুত্বপূর্ণ। পয়েন্ট নাম্বার 1, গতকাল সুইজারল্যান্ডে আমেরিকা এবং চীনের একটা হাই লেভেল বিজনেস মিটিং হয় এবং বিজনেস মিটিংয়ের এজেন্ডা ছিল টেরিফ নিয়ে। আপনারা নিঃসন্দেহে দেখে থাকবেন লাস্ট 1 মাস ধরে আমেরিকা এবং চীনের মধ্যে টেরিফ নিয়ে একটা সাংঘাতিক ঝামেলা চলছিল। তো আমেরিকা 145% টেরিফ চাপায় চীনের ওপরে। তো এই মিটিংয়ে আমেরিকা রাজি হয় যে আমরা 145 থেকে টেরিফ 80%-এ নামতে পারি। কিন্তু চীন এই ব্যাপারে কোনো ফার্দার মিটিংই করেন, ওরা মিটিং ছেড়ে বেরিয়ে চলে যায়। তার মানে এটা চীন বুঝিয়ে দিল যে ওরা আমেরিকার সাথে কোনো বিজনেস করতে ইন্টারেস্টেড নয় এবং আমেরিকাকে চীনের মধ্যে ঢুকে কোনো বিজনেসও দিতে চায় না। তাহলে তো আমেরিকার বিশাল লস হয়ে যাবে। অর্থাৎ এই অবস্থাতে একমাত্র কে বাঁচাতে পারে? ইন্ডিয়ার বিশাল মার্কেট। অতএব ভারতের মার্কেট ঠিক রাখতে হলে যুদ্ধটি ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। তখন থেকেই আমেরিকা তাদের পশ্চিমী বন্ধু দেশদের নিয়ে ভারতের উপর চাপ দিতে থাকে এবং ফাইনালি ভারতকে সিজ ফায়ারে রাজি করাতে বাধ্য করায়। আমার পার্সোনালি মনে হয় আমেরিকা ভারতকে গতকাল রাতে ফ্রি হ্যান্ড দিয়েছিল বলেই সেই জন্য ভারত সাংঘাতিক হামলা চালায় এবং পাকিস্তানকে রিটালিয়েট করতে না করেছিল। নাম্বার 2, যখন রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম 100% অ্যাকুরেসিতে কাজ করে তখন S-400 নিয়ে সারা বিশ্বে ব্যাপক চর্চা শুরু হতে থাকে। সারা বিশ্ব S-400কে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এয়ার ডিফেন্স সিস্টেম মেনে নিতে রাজি হয়। এটা কিন্তু আমেরিকা একদম সহ্য করতে পারে না। অ্যাকচুয়ালি আমেরিকানরা ভীষণ নাকুচু জাত, ওদের ওপর দিয়ে কেউ যাবে এটা মেনে নিতে পারে না। ওদের প্রোডাক্ট পৃথিবীর শ্রেষ্ঠ, এটা মানতে হবে সবাইকে। হ্যাঁ, আমরা জানি যে আয়রন ডোম যেটা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম সেটাও যথেষ্ট স্ট্রং, কিন্তু ওটা হচ্ছে শর্ট ডিস্টেন্সের জন্য। কিন্তু এটা 400 কিলোমিটার, মানে একটা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কোথাও লাগালে ডান দিকে এবং বাঁ দিকে 400 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে কোনো টার্গেটকে হিট করতে সক্ষম। তো S-400 যখন পারফর্ম করলো গোটা বিশ্ব চমকে যায়। অতএব এই যুদ্ধ ইমিডিয়েটলি বন্ধ করতে হবে, নাহলে রাশিয়া থেকেই লোকে এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে, আমেরিকা থেকে কিনবে না। আমেরিকার শ্রেষ্ঠ এয়ার ডিফেন্স সিস্টেম হলো থার্ড, তাহলে কেউ থার্ড কিনবে না, সব S-400 কিনবে, ওদের ব্যাপক লস হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 2 এর সাথে আরেকটা লিঙ্ক পাচ্ছি, সেটা হলো এই রকম একটা যুদ্ধের সময় পাকিস্তান কী করে IMF থেকে $2.2 বিলিয়ন একটা বিশাল লোনের স্যাংশন হয়। এটাও হতে পারে যে আমেরিকা পাকিস্তানকে জব দেবে যে $1 বিলিয়ন দিয়ে আমাদের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম কেনো, তারপর ভারতের সাথে যুদ্ধ করো, দেখবে তোমরা জিতে যাবে আর আমরা তো তোমাদের সারা জীবনই সাপোর্ট করে আসছি। পয়েন্ট নাম্বার 4, হঠাৎ পাকিস্তান পরমাণু কমিটির মিটিং ডাকে। এটাও আমেরিকার পরামর্শ হতে পারে যাতে করে ভারত ভয় পেয়ে যায়। ঠিক এটাকে কাজে লাগিয়ে হয়তো আমেরিকা ভারতকে অফার করে যে দুটো রাস্তা খোলা আছে, দেখুন মোদি ভাই, এক, পাকিস্তান পরমাণু হামলা চালাবে, সেটা আমাদের সহ্য করতে হবে। ওরা কিন্তু পরমাণু হামলা চালাবেই, আমাদের ইন্টারনাল খবর আছে, আমাদের CIA এর খবর আছে, হ্যাঁ আমাদের সমস্ত কিছু খবর আছে, গোয়েন্দা খবর আছে। আমাদের দেশ তো গান্ধীবাদী, আমাদের পরমাণুর পলিসি হলো পরমাণু হচ্ছে লাস্ট অস্ত্র। যখন কোনো দেশ পারে না তখন পরমাণু অস্ত্র ইউজ করে। সেখানে আমরা পলিসি বানিয়ে রেখেছি কি অন্য দেশ হামলা করলে তবে আমরা হামলা করব, মানে অন্য দেশ হামলা করে 1 কোটি ভারতবাসী মেরে দেবে, তারপর ভারত পরমাণু হামলা করবে। তো চীনের সাথে যুদ্ধ হবে যখন, চীন তো একসাথে 100টা পরমাণু হামলা করবে একসাথে, তো আমাদের গোটা দেশ তো শেষ হয়ে যাবে। তাহলে এই বালের আইন দেখে লাভ কী আছে? এখনও কি গান্ধীবাদী নীতি ছেড়ে ভারতে পারছেন না মোদিবাবু? যে আমাদের পরমাণু নীতি হলো অন্যরা আক্রমণ করলে তবে আমরা আক্রমণ করব। ছি, একজন মানে জাতীয়তাবাদী ভারতবাসী হিসেবে লজ্জা করছে এই ধরনের একটা সিস্টেম তৈরি করে গেছে। এত কিছুর মধ্যে আমি সংবিধান কী বলা আছে, মানে এই ভিডিওটা করার আগে আমি সংবিধানটা মানে স্টাডি করছিলাম,
সেখানে দেখতে পাচ্ছি যুদ্ধের কোনো প্রভিশনই নেই। মানে ভারত ইচ্ছা মতো কারোর সাথে যুদ্ধ করতে পারবে না। ভারতের যেখানে স্বার্থ আছে বা ভারত যেখানে বুঝতে পারছে আমাদের দেশকে আক্রমণ করছে, ভারতের যে গোয়েন্দা সংস্থা আছে তাদের রিপোর্টের বেশি যে আমরা যেটা আক্রমণ সেটাও পারবো না। আমাদের দেশে এরকম কোনো এই নেই, সংবিধানই নেই। আমাদের দেশের সংবিধানে কি বলা আছে, শত্রু দেশ যদি আমাদের কোনো অ্যাটাক করে আমাদের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে, তারপর আমরা মাঠে নামবো। না হলে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো কাকে হতে হবে। আমার মনে হয় আমেরিকা এই চালেই ভারতকে সিজফায়ারে রাজি করায়। এই প্রসঙ্গে একটা কথা বলা একান্ত দরকার, সেটা হলো দেশের জনগণ ইন্দিরা গান্ধীকে ভীষণ স্মরণ করছে। কারণ উনি যদি থাকতেন আমেরিকার কোনো কথা শুনতেন না, যুদ্ধ চালিয়ে যেতেন। তাহলে মোদিবাবু নিজেকে আপনি এত পাওয়ারফুল ভাবেন, সেটা কি কেবল আওয়াজ, ফাঁকা আওয়াজ? মোদিকে দেশবাসীকে জানাতে হবে যে কী কী পরিস্থিতিতে ভারত বাধ্য হয়েছিল যুদ্ধ থামানোর জন্য, যেখানে প্রত্যেকটা দেশবাসী চেয়েছিল পাকিস্তানের নাম নিশানা মুছে ফেলতে, এবং এর থেকে কোনো ভালো সুযোগ ছিল না। শুধু তাই নয়, এর সাথে আমরা বালুচিস্তান এবং তালিবানদের সাথেও আমরা জাস্টিস করলাম না। একজন ভারতীয় হিসাবে এই সিজফায়ার মেনে নিতে পারছি না। কারণ 1 নাম্বার, জেতা যুদ্ধ থেকে আমরা নিজেদের তুলে নিচ্ছি, আর 2, পাকিস্তান এবং বাংলাদেশের জনগণ এই ভেবে উল্লাস করছে যে ভারত হেরে যাওয়ার পরে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আমরা বা পাকিস্তান বা বাংলাদেশের চ্যানেল খুললেই দেখতে পাবেন তাদের মিডিয়া কিভাবে এটাকে পাকিস্তানের জিত বলে প্রচার করছে। এবার আমরা আলোচনা করব যে যখন আমেরিকা এত চাপ দিচ্ছিল তখন আমরা কী কী নেগোসিয়েশন করতে পারতাম। আমরা সেই 6 বছরের বাচ্চার মতো হ্যাঁ রাজি হয়েছি, ব্যাপারটা তা নয়। কারণ আমরা উইনিংস মোডে ছিলাম, আমরা নেগোসিয়েট করতেই পারতাম। যে সেই সময় আমেরিকার সাথে নেগোসিয়েট করা উচিত ছিল যে এই পয়েন্ট আছে, আপনাকে সাপোর্ট করতে হবে, নাহলে আমরা কিন্তু যুদ্ধ কন্টিনিউ করব। পয়েন্ট নাম্বার 1, আমরা সময় চাইতাম এবং সৌদি আরব বা দুবাই একটা মিটিং ফিক্স করতাম, যেখানে ভারত এবং পাকিস্তানের প্রতিনিধিরা বসে একটা মই সাউন্ড করতো, আমেরিকার প্রতিনিধিরাও থাকতে পারত। নাম্বার 2, এই মিটিং শেষ হতে একদিনে যে সময় পেতাম তাতে করে করাচি বন্দর আইএনএস বিক্রান্ত দিয়ে পুরোপুরি ধ্বংস করে দিতে পারতাম। বিরোধী পক্ষের সাথে আলোচনা করার টাইমটা নিয়ে এই সময়ের মধ্যেই আমরা করতে পারতাম। পিওকের ব্যাপারেও কথা বলতে পারতাম এবং বালুচিস্তানের আজাদকের ব্যাপারেও কথা বলতে পারতাম। আরেকটা কথা বলা একান্ত প্রয়োজন যে আমেরিকার প্রেসিডেন্টের টুইট থেকে কেন আমাদের জানতে হবে যে ভারত সিজফায়ারে রাজি হয়েছে। একজন ভারতবাসী হিসাবে এটা ভীষণ লজ্জার ব্যাপার। কিন্তু একটা জট পেকেছে, সেটা মোদিবাবু বলছে না, লুকাচ্ছেন। সিজফায়ার ঘোষণার পরে কিভাবে পাকিস্তান ড্রোন অ্যাটাক করে, তাহলে সঙ্গে সঙ্গে ঘোষণা করা উচিত ছিল যে 15 মিনিটের মধ্যে পাকিস্তান যদি ড্রোন হামলা বন্ধ না করে আমাদের আইএনএস বিক্রান্ত অ্যাক্টিভ হয়ে যাবে এবং 4 ঘন্টার মধ্যে করাচি পোর্ট তছনছ করে দেবে। অথচ আমরা কি করলাম, আমরা জনগণকে বললাম আমরা সব পাওয়ার বন্ধ করে দিন, পাওয়ার বন্ধ করে দিন। এই মানসিকতা নিয়ে মোদিবাবু যুদ্ধ করতে নামা উচিত হয়নি। আমরা অপারেশন সিন্দুরের মর্যাদা রাখতে পারলাম না। মোদিবাবু, হয় আপনি পরমাণু আমরা ভয় পেয়েছেন, অথবা বিজেপির বড় কোনো স্বার্থ হাসিল কনফার্ম হয়েছে যাতে করে আপনি আরও 5 বছর গদিতে টিকতে পারেন। প্রথম পয়েন্টের চান্সটাই আমার মনে হয় বেশি হবে, যেখানে সারা দেশের জনগণ, বিরোধী পক্ষ, এমনকি মুসলিম নেতারা সবাই এক সূত্রে গাঁথা ছিলাম, কিন্তু আপনি হেরে গেলেন, দেশকে হারিয়ে দিলেন। দর্শক, আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।